মাঝরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা হাসনাত। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মা থেকে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সরকারের বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্তে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন প্রত্যাহার, মিষ্টি বিলিয়ে আনন্দ প্রকাশ। কাল থেকে শ্রেণীকক্ষে ফেরার তোড়জোড়। এবং মামলা ও গাছ নিয়ে দ্বন্দ্বে দীর্ঘদিন ধরে বন্ধ পাবনার চাটমোহরে বিভিন্ন সড়ক ও অবকাঠামোর উন্নয়ন কাজ। পলাতক অনেক ঠিকাদার, দুর্ভোগে স্থানীয়রা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা চলমান আন্দোলন প্রত্যাহার করেছেন। চলতি ও পরবর্তী অর্থবছরে 15% বাড়ি ভাড়া বৃদ্ধির প্রেক্ষিতে এই ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এদিকে শিক্ষকদের দাবি মেনে নেয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনেক স্থানে মিষ্টি বিতরণ করেছেন শিক্ষকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টানা 9 দিনের আন্দোলনের পর সরকার দাবি মেনে নেওয়ায় সারা দেশে কর্মবিরতি প্রত্যাহার করলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আগামীকাল থেকে শ্রেণীকক্ষে ফিরবেন তারা। এতে দূর হবে শিক্ষা প্রতিষ্ঠানের স্থবিরতা। রংপুর নগরীর সমাজ কল্যাণ বিদ্যাপীঠি বিদ্যালয়ে শিক্ষকরা গত 9 দিন ধরে শ্রেণীকক্ষে যাননি, নেননি কোনো ক্লাস পরীক্ষা। সরকার দাবি মেনে নেওয়ায় অবশেষে ক্লাসে পাঠদান কর্মসূচি শুরুর প্রস্তুতি নিচ্ছেন তারা। অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করার জন্য হলেও তাদের বাড়ি ভাড়ার বিষয়গুলো আরও খতিয়ে দেখা দরকার। তাহলে শিক্ষকরা পাঠদানে বা শিক্ষার ক্ষেত্রে আরও মনোনিবেশ করতে পারবে এবং শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে আরও অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। 15% বাড়ি ভাড়া বৃদ্ধির ঘোষণার পর লক্ষ্মীপুরের শিক্ষকরা বেশ খুশি। সকাল থেকে কর্মবিরতি পালন করলেও মন্ত্রণালয় দাবি মেনে নেওয়ায় দুপুরের পর মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগাভাগি করেন লক্ষ্মীপুর কলেজিয়েট স্কুলের শিক্ষকরা। আমাদের 20% চাওয়া থাকলো, আপাতত 15% আদায় হয়েছে, এই জন্য আমরা সবাই খুশি। আমরা কাল থেকে আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। আগামীকাল নোয়াখালীর 529টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগের মতো শিক্ষার্থীদের যথাসময়ে শ্রেণীকক্ষে উপস্থিত থাকার পরামর্শ শিক্ষকদের। 15% হারে বাড়ি ভাড়া বৃদ্ধি করেছে। আমরা এই জন্য সরকারের সংশ্লিষ্ট মহলকে ধন্যবাদ জানাই। দিনাজপুরের হিলিতে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে শ্রেণীকক্ষে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পড়ালেখার যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে নেওয়ার কথা বলছেন তারা। বাড়ি ভাড়া হিসাবে 15%, এটা শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবি। এটা সরকার 15% দিয়ে আমাদের উৎসাহিত করেছেন কর্মস্থলে যেন আমরা ভালোভাবে পাঠদান করতে পারি। পার্বত্য জেলা খাগড়াছড়িতেও দাবি মেনে নেওয়ার খবরে স্বস্তি জানান শিক্ষকরা। আজকে মেনে নেওয়ার কারণে আমরা খুবই খুশি। এবং আমাদেরকে ঘোষণা দেওয়া হয়েছে যে আগামীকাল থেকে ক্লাস করার জন্য এবং শনিবারে ক্লাস করার জন্য। শিক্ষকদের দাবি মেনে নেওয়া ও কর্মবিরতি প্রত্যাহার হওয়ায় শরীয়তপুর সহ সারা দেশের শিক্ষার্থী এবং অভিভাবকরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। সাদিকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা নিউজ ডেস্ক। এবারে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। মামলা সংক্রান্ত জটিলতা, গাছ নিয়ে বিভিন্ন দপ্তরের দ্বন্দ্বে পাবনার চাটমোহরের বিভিন্ন সড়ক এবং অবকাঠামো উন্নয়ন কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে অনেক স্থানে কাজ অসমাপ্ত রেখেই ঠিকাদার পলাতক থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনা চাটমোহরে তেনাছেড়া কাটাখালী সড়ক প্রায় 5 কিলোমিটার সড়কটির কাজ অসমাপ্ত রেখেই ঠিকাদার লাপাত্তা। বিভিন্ন স্থানে রাস্তা কেটে ভেঙে রেখে যাওয়ায় চরমভাবে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। কন্ট্রাক্টর রাস্তা খোরাখুরি করে কোরবানিদের পরে পালিয়ে চলে গেছে, মনে করেন যে গাড়িওয়ালারও কষ্ট, আমারও জন্য কষ্ট। এই রাস্তা ভাঙার জন্য গাড়ি চলা কষ্ট, গাড়ি ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, লোকজন যাওয়া খুব কষ্ট। বর্ষাকালের সিজনে কন্ট্রাক্টর কাজ মাছ থুই বলা চলে গেছে, আর কোনো রাস্তার মাও নাই বাভন। বড় বড় খানাখন্দের কারণে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। রাস্তার এক কথা খুবই খারাপ দুর্দশা অবস্থায় আছি আমরা, আমাদের চলাচলে খুব অসুবিধা হচ্ছে। জায়গা জায়গায় গাথা হয়, তবে দেখে আসছেন আপনি, ঠিক আছে, এমন গাথা গাড়ি উল্টে যায়, নষ্ট হয়ে যায়,
এজন্য ভোগান্তির কারণে আমাদের এদিক গাড়ি ঘোড়া খুব কম আসতেছে। চলাফেরা আমরা যেভাবে করতে থাকতাম, কিন্তু এই রাস্তাটা ভাঙার কারণেই এই এলাকার মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর জানায়, মামলা ও রাস্তার পাশের গাছ কাটা নিয়ে জেলা পরিষদের আপত্তির কারণে কাজটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। মাঝখানে একটু জটিলতা ছিল, সেটা হচ্ছে কোর্টে একটা মামলা ছিল এবং সেই সাথে রাস্তার পাশে গাছ অপসারণের একটা প্রবলেম ছিল। তো আমরা এটা মোটামুটি ওভারকাম করছি। এখন আমরা নির্ধারিত সময়ের ভিতর কাজটা শেষ করব। গেল বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর কাজ অসমাপ্ত রেখেই পালিয়ে যান ঠিকাদার। ফলে আটকে আছে প্রায় 16.5 কোটি টাকার হান্ডিয়াল হয়ে মান্নাননগর আঞ্চলিক মহাসড়কের কাজ। রাস্তার পাশে বালু পাথর ফেলে রাখায় দ্রুহ হয়ে পড়েছে যান চলাচল। একই কারণে বন্ধ রয়েছে 8 কোটি টাকা ধুলাউড়ি হরিপুর সড়কের কাজ। অর্ধেক কাজ বাকি রেখেই পলাতক ঠিকাদার। সাধারণের ধারণা হয়তো রাজনৈতিক পথ পরিবর্তনের কারণেই হয়তো তাদের উপরে কোনো ধরনের চাপ সৃষ্টি হয়েছে, এই কারণে হয়তো রেখে চলে গেছে। শেখ হাসিনা পতন হওয়ার পরের থেকে বন্ধ আছে এই কাজ, এবার করে ফেলায় রাখছে, জনগণের যাওয়া আসা খুবই কষ্ট আছে। প্রায় 1-1.5 বছর ধরে বন্ধ, মানে আমাদের যাতায়াতের খুবই সমস্যা। এসব জটিলতা সমাধান করে অসমাপ্ত কাজগুলো পুনরায় শুরু করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর। হান্ডিয়াল সড়কে যে ঠিকাদার নিয়োজিত ছিল, তো উক্ত ঠিকাদারের চুক্তি বাতিল করা হয়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে আমরা সুপারিশ করেছি। তাদেরকে যদিও খুঁজে পাচ্ছি না, কিন্তু বর্তমানে আমরা প্রায় প্রত্যেকটা ঠিকাদারকে ট্রেস করতে পারছি। কাজগুলো আমরা খুব শর্ট টাইমে স্টার্ট করব এবং নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে পারবো। সংকট নিরসন করে দ্রুত এসব সড়কের কাজ শেষ করার দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। যান্ত্রিক ত্রুটির কারণে পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া 525 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র। এ কারণে উত্তরাঞ্চলের 8 জেলার বাসিন্দারা বিদ্যুৎ বিভ্রাট এবং লো ভোল্টেজের কবলে পড়েছে। গত রোববার রাত 8:30টার দিকে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে বিদ্যুৎ কেন্দ্রটির 125 মেগাওয়াটের প্রথম ইউনিট এবং এর আগে 16 অক্টোবর সকাল 8:35 গভর্নর ভালভ স্টিম সেন্সরের 4টি টারবাইন নষ্ট হয়। এইসব কারণে কেন্দ্রটির 275 মেগাওয়াটের তৃতীয় ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের সংস্কার কাজ 2020 সালের নভেম্বর থেকে প্রায় 5 বছর ধরে চলমান, ফলে তখন থেকে এই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। তবে শীঘ্রই ইউনিটটিতে উৎপাদন শুরুর আশা করা হচ্ছে। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দিনাজপুরের বিরল স্থলবন্দর। কিছু অবকাঠামো আর রেল লাইন নির্মাণ করা হলেও কোনো কাজেই আসছে না সেগুলো। করোনার সময় ভারত থেকে কয়েকটি ট্রেন এলেও পরবর্তীতে বন্ধ হয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার অবকাঠামো। দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম রঞ্জুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বিরল স্থলবন্দর, বন্দরের খোলা জায়গা এখন গরুদের চারণভূমি। নতুন রেল লাইন দিয়ে এখন আর আসে না ট্রেন। কাস্টমস অফিসের ভেতরে নেই কোনো আসবাব, ময়লা আবর্জনার এক ভুতুড়ে পরিবেশ। করোনা মহামারীর সময় ভারতীয় পণ্যবাহী ট্রেন এলেও কিছুদিনের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। এরপর থেকে পরিত্যক্ত বন্দরটি, অথচ নতুন রেল লাইন তৈরিতে খরচ হয়েছে কোটি কোটি টাকা। আর নতুন সড়কটি সীমান্তের দিকে কিছু দূর এগিয়ে শেষ হয়ে গেছে। ট্রেন যাতায়াতের মাল যদি আসতো আমার বাংলাদেশে সুবিধা হইতো। চালু হয় তাহলে অবশ্যই দিনাজপুর ডিস্ট্রিক্ট দুই দেশেরই খুবই ভালো হবে। স্থানীয়রা বলছেন, সীমান্ত বাণিজ্যের নতুন সম্ভাবনার স্বপ্ন জাগিয়েছিল বন্দরটি। চালু থাকলে কর্মসংস্থানও হতো অনেকের, কিন্তু তার হয়নি। আমাদের দেশের সরকারের কাছে যে এই রেলটা যেন পুনরায় আবার সুন্দরভাবে চালু করা হয় এবং সবাই যেন একটা ব্যবসা বাণিজ্য কিছু করে খেতে পারে এবং কাজকর্ম করতে পারে। এখানে মাল লোড আনলোডের ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের এখানে যুবক বা ভালো ভালো ছেলে মেয়েগুলো কাজে লাগবে এবং সমস্যার সমাধান হবে। এই এলাকার রেলপথ যদি চালু হয় তাহলে এলাকার বেশ উন্নতি হবে, মানুষের কর্মসংস্থান বাড়বে। রেল লাইন, চেকপোস্ট, কাস্টমস অফিস সবই আছে, কিন্তু নেই কোনো কার্যক্রম। বিরল স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক জানান, বাংলাদেশের অংশে আলাদা লাইন বা রেলের সাইন্ডিং না থাকায় পণ্যর লোড আনলোড করা সম্ভব হচ্ছে না। সম্ভাবনাময় একটা বন্দর যেখানে সড়ক পথে, রেল পথে বাণিজ্য আমদানি রপ্তানি হতো, করা যায় সম্ভব, বা প্যাসেঞ্জার যাতায়াত করা সম্ভব,
ছোট্ট দুটো কারণ এটা বন্ধ হয়ে আছে। দিনাজপুরের বিরল স্থলবন্দর আবারও চালু হলে শুধু সীমান্ত বাণিজ্য নয়, গতি আসবে পুরো উত্তরাঞ্চলের অর্থনীতিতে, মনে করছেন ব্যবসায়ীরা। মাছরাঙা নিউজ ডেস্ক। মা ইলিশ রক্ষায় সব ধরনের মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় প্রতিদিনই নদীতে মাছ ধরতে যাচ্ছেন জেলেরা। তাদের অভিযোগ, এই সময়ে প্রণোদনা দেওয়ার কথা থাকলেও তা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। আবার এখনও অনেকেই পায়নি বরাদ্দের চাল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিশ্চিত জেল জরিমানা জেনেও জেলেরা মাছ ধরতে নেমেছেন পদ্মা নদীতে। ফরিদপুর জেলার পদ্মা নদীর প্রায় 50টিরও বেশি পয়েন্টে ঝুঁকি নিয়ে মাছ ধরছেন তারা। তাদের দাবি, নিবন্ধিত জেলে হবার পরও প্রণোদনার চাল পাননি, তাই কিস্তির টাকা ও পরিবারের চাহিদা মেটাতে মাছ শিকারে নেমেছেন। সব জেলের কাট নাই, নতুন যাদের রয়েছে পুরেনগুলো কিছু কিছু 20 কেজি চাল পাইছে, আর নতুনগুলো আমরা কাট পাইনি, এখন হাতে পাইনি। এই 22 দিন আমরা কি করে বাঁচবো? আমাদের তো কোনো কর্ম নাই। 10 জনের কাট থাকলে পায় 5 জনই চাল, তাও সঠিকভাবে চাল যায় না। খাইবাছেন কি কটার জন্য নামছি, কটা দেয় কিস্তি আছে বাড়ি, মানে সংসার তো চালার লাগবো। যদিও জেলা মৎস্য কর্মকর্তা বলছেন প্রত্যেক নিবন্ধিত জেলের জন্য চাল বরাদ্দ হয়েছে। ফরিদপুর জেলায় মোট 15,620 জন জেলে আছে। এই জেলের মধ্যে সবাই কিন্তু ইলিশ জেলে নয়, এর মধ্যে 1/3 ইলিশ জেলে আছে। তো আমাদের সরকার কর্তৃক আমরা যে বরাদ্দ পেয়েছি 1522টি পরিবারের মধ্যে 25 কেজি হারে আমরা চাউলের বরাদ্দ পেয়েছি। আমরা ইতিমধ্যেই খুব দ্রুততার সঙ্গে তালিকা করে আমরা চাউল বিতরণ করেছি এবং আমরা জেলেদেরকে আশ্বস্ত করেছি যে আরও বিভিন্ন প্রণোদনামূলক কার্যক্রম যখন আসবে তখন তারা ইতিমধ্যে পেয়ে যাবে। একই চিত্র শরীয়তপুরেও প্রশাসনকে উপেক্ষা করে মাছ ধরছেন জেলেরা। সেই সব মাছ আবার প্রকাশ্যে বিক্রিও করছেন। আমাদের উপরে কাজ নাই, এদিকে আমরা তো কোনো সরকারের কাছ থেকে তো আমরা কোনো সহযোগিতা পাইতেছি না। সরকারি চাল ডাল আছে, আমরাও তার কিছুই পাই না, এখন আমরা কি করে খাবো কোন? এদিকে প্রতিদিনই পদ্মা নদীতে অভিযান পরিচালনা করছে জেলা মৎস্য অধিদপ্তর ও প্রশাসন। অভিযান পরিচালনা করতে গিয়ে আমরা মূলত জেলেদের আক্রমণের শিকার হয়েছি এবং আমরা প্রশাসনিকভাবে এটা মোকাবেলা করতে পারছি আর কি। কেবল ফরিদপুর ও শরীয়তপুরই না, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। চলতি মাসের 22 তারিখ পর্যন্ত থাকবে মা ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। এদিকে নোয়াখালীর ভাষাঞ্চল সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযানে প্রায় 2 টন ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ ও নৌপুলিশ। এ সময় 5টি ট্রলার সহ 46 জন জেলেকে আটক করা হয়। সোম ও মঙ্গলবার এই অভিযান পরিচালনা করা হয়। লক্ষ্মীপুরের কমলনগর থেকে আসা 5টি ট্রলারে জেলেরা ভাষাঞ্চল এলাকায় মাছ শিকার করছিল। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। 41 জেলের প্রত্যেককে 2,000 টাকা করে 82,000 টাকা অর্থদণ্ড এবং 5 জনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে। আজ দুপুরে জব্দ করা মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। চট্টগ্রামে হাত পায়ের রগ কাটা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। গতরাতে নগরের বন্দর থানার আনন্দবাজার আউটার রিং রোড সংলগ্ন সাগর তীরে কাশবনের ভেতর থেকে আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। নিহত শিক্ষার্থীর নাম শামীম মকসুদ খান জয়। তিনি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। তার বাড়ি বরিশাল জেলায়। চট্টগ্রাম নগরীর বন্দর আবাসিকের বড়পোল এলাকায় পরিবারের সাথে থাকতেন তিনি। পুলিশ জানায় শামীমকে কেউ হত্যা করেছে না ছিনতাইয়ের শিকার হয়েছে সেই বিষয়ে তদন্ত চলছে। এই ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে ব্রিজ ক্ষতিগ্রস্ত ও নিয়ম না মেনে চলাচল করার অভিযোগে 4টি বাল্ক হেডকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে শহরের কাউতুলি অ্যান্ডারসন খাল রেলওয়ে সেতু এলাকায় অভিযান চালিয়ে 4টি বাল্ক হেডকে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া জানান, সম্প্রতি নিয়ম নীতির তোয়াক্কা না করে চলাচলকারী বালুবাহী বাল্ক হেডের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় রেল সেতুটি। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় নিচ দিয়ে বাল্ক হেড চলাচল নিষিদ্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা অমান্য করে সেতুর নিচ দিয়ে চলাচলে দেয় 4টি বাল্ক হেডকে 20,000 টাকা করে মোট 80,000 টাকা জরিমানা করা হয়েছে।
মাদারীপুরে আলোচিত মাদ্রাসা ছাত্রী সানজিদা আক্তার দীপ্তি ধর্ষণ ও হত্যা মামলায় ইজি বাইক চালক সাজ্জাদ হোসেন খানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে 10 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। দুপুরে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ এম রেজা জাকের এই রায় ঘোষণা করেন। 2019 সালে মাদারীপুর শহরের পূর্ব খাগদি এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন নিহতের বাবা মেয়ের মরদেহ শনাক্ত করে মামলা করেন। পরে র্যাবের তদন্তে বেরিয়ে আসে ইজি বাইক চালক সাজ্জাদ হোসেন খান দীপ্তিকে ধর্ষণের পর হত্যা করে। দীর্ঘ 6 বছর বিচারিক কার্যক্রম শেষে আদালত আজ এই রায় দেয়। সাতক্ষীরায় 5 দিনের কন্যা শিশুকে খালের পানিতে ফেলে হত্যার অভিযোগে মাকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতক্ষীরার কলারোয়ায় হেলতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে খলিল ও শারমিন দম্পতির 2টি কন্যা সন্তান রয়েছে। গত 19 অক্টোবর আবারও একটি কন্যা সন্তানের জন্ম হলে স্বামী খলিল তার স্ত্রীর উপর চাপ প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে 20 অক্টোবর সোমবার রাতে বাড়ির পাশের একটি খালে শিশুটিকে ফেলে দেয় মা শারমিন। এতে শিশুটির মৃত্যু হয়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত মাতা শারমিন সুলতানাকে আটক করে। বান্দরবানের নায়খানছড়ির 22 ফাঁড়ি সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই পারের গোলাগুলির শব্দে আতঙ্কিত সীমান্তবর্তী এলাকার মানুষ। কাল সন্ধ্যা 7:30টার পর 22 ফাঁড়ি এলাকার 36 নম্বর সীমান্ত পিলার সংলগ্ন মিয়ানমার অভ্যন্তরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘুমধুমের 3 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলম। তিনি জানান, সন্ধ্যায় 22 ফাঁড়ি সীমান্তের ওপারে মিয়ানমারে আধা ঘণ্টাব্যাপী গোলাগুলির শব্দ শোনা যায়। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। উদ্বেগ উৎকণ্ঠায় অনেকেই নির্ঘুম রাত কেটেছে। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তের বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে বিজিবি। সীমান্তে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে। সড়ক ফুটপাত দখল করে ভ্যান গাড়ি বসিয়ে দোকান করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসাইন। দুপুরে নগরীর মুরাদপুর এলাকায় সৌন্দর্য বর্ধন কাজ উদ্বোধন ও মুরাদপুর মোড় পরিদর্শন শেষে একথা জানান তিনি। এ সময় তিনি সড়ক দখল করে রাখা ভ্যান গাড়ির দোকানগুলো সরিয়ে দেন। আগামীতে একই কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে দোকানীদেরকে সতর্ক করেন তিনি। এ সময় তিনি জানান, সৌন্দর্য বর্ধনের পাশাপাশি সড়কের 2 পাশ ও মাঝের আইল্যান্ডের লোহার বেষ্টনী, লাইট সহ বিভিন্ন সম্পত্তি রক্ষা ও দেখাশোনার দায়িত্ব থাকবে সৌন্দর্য বর্ধন প্রকল্পের দায়িত্বপ্রাপ্তদের। একই সাথে ফুটপাত মানুষের হাঁটা চলার জন্য উন্মুক্ত রাখাও তাদের দায়িত্বের মধ্যে থাকবে বলে জানান সিটি মেয়র। সৌন্দর্য বর্ধন প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ করা হবে বলেও জানান মেয়র। ভ্যান গাড়ি আমরা দেখতে পাচ্ছি তারা এখানে বিজনেস করছে কোনো কারণ ছাড়াই। আমি তাদেরকে বলতে চাই যে ফুটপাতের মধ্যে জনগণকে দুর্ভোগ করে তারা যাতে এই কাজগুলো না করে। আমরা এই ব্যাপারে রেস্ট্রিক্টেড। আমরা মনে করি আমাদের জনগণের সেবা দেওয়ার জন্য সার্বিকভাবে আমাদের যেটা করার অবশ্যই আমি সেটা করব। ময়মনসিংহে ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক এবং হেলপার নিহত হয়েছেন। ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, ভোর 5:30টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড়পুকুর পাড় জামে মসজিদ এলাকায় ময়মনসিংহগামী মালবাহী ট্রাককে অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্ত না হয় মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে যশোরের নওয়াপাড়া আলীপুরে ট্রাকের ধাক্কায় সবজি বিক্রেতা আবুল কালাম খান নিহত হয়েছেন। এছাড়া গতকাল মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের কুচিয়া মোড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। নারায়ণগঞ্জ শহরের খানপুরে 11 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবু হানিফ নামে এক নিরাপত্তা প্রহরীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গতকাল দুপুরে আবু হানিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে এলাকার কয়েকজন যুবক তাকে ঘর থেকে তুলে নিয়ে যায়। এরপর তাকে খানপুর জোড়া ট্যাঙ্কি এলাকায় নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে নিহতের পরিবারের দাবি, স্থানীয় কয়েকজন যুবক আবু হানিফকে ধর্ষণের অভিযোগে ধরে নিয়ে যায়। পরে তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করে। টাকা না পেয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এই যে 3টা বাচ্চা একটু আপনাকে দেখলে মারা যাবে। একটার বয়স 6 মাস, আর একটার বয়স 6 বছর, আর একটা 2.5 বছর বয়স। এদিকে কি খাইবে? এই কাজ করে দেয়া পারে তো খাইতো। সে অভিযোগ দিতেছে খানপুরের খোলাপানে শিশু দর্শনকারী, এরে আমরা ধরে লয়ে যাই। মারার পরে জিজ্ঞেস করলো যে এরে কি করবেন, টাকা পয়সা থাকলে দেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় বিষাক্ত মদ পানে মারা যাওয়া 6 জনের মধ্যে 4 জনের মরদেহ কবর থেকে তুলে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। গত 11 ও 12 অক্টোবর চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউনিয়নের কয়েক গ্রামের 6 জন মারা যান। এর মধ্যে 2 জনের মরদেহ উদ্ধার করা হলে বিষাক্ত মদ পানে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে উল্লেখ করেন চিকিৎসকরা। বাকি 4 জনের মরদেহ আগেই দাফন করে পরিবারের সদস্যরা। এই ঘটনায় 13 অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করা হয় এবং 4 জনের মরদেহ তোলার জন্য আদালতের অনুমতি চায় পুলিশ। আদালত 21 অক্টোবর কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ দেয়। নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে সনাতন ধর্মানুসারীদের শ্যামা পূজা। নারায়ণগঞ্জের বিভিন্ন মন্দির এবং বাড়িতে গতকাল সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করা হয়। রাতে অনুষ্ঠিত হয়েছে কালী পূজা। গতকাল সন্ধ্যা থেকে বান্দরবান শহরের শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির, রামকৃষ্ণ সেবাশ্রম সহ বেশিরভাগ মন্দিরে চলে নানান ধর্মীয় আয়োজন। রাত 11টায় অমাবস্যা শুরুর পর থেকে শুরু হয় শ্যামা পূজা, আর ভোরে অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। এছাড়াও শেরপুর, যশোর ও দিনাজপুরের হিলি স্থলবন্দরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শ্যামা পূজা। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সরকারের বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্তে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন প্রত্যাহার, মিষ্টি বিলিয়ে আনন্দ প্রকাশ। কাল থেকে শ্রেণীকক্ষে ফেরার তোড়জোড়। মামলা ও গাছ নিয়ে দ্বন্দ্বে দীর্ঘদিন ধরে বন্ধ পাবনার চাটমোহরের বিভিন্ন সড়ক ও অবকাঠামোর উন্নয়ন কাজ। পলাতক অনেক ঠিকাদার, দুর্ভোগে স্থানীয়রা। এবং নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় প্রতিদিনই নদীতে মাছ ধরতে নামছেন জেলেরা। প্রণোদনার টাকা না পাওয়ার অভিযোগ অনেকের, পেলেও পর্যাপ্ত নয়। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা 6টায়। দেখার আমন্ত্রণ।